ছাত্ররা, তোমরা কেমন আছো? আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। আজকে তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তাপের ঘটনাসমূহ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বিভিন্ন পদার্থকে তাপ দিলে সেটা প্রসারিত হয়, সেটা কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক। কারণটা হলো যে যখন তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, তখন সেই পদার্থের অণুগুলির গতিশক্তি বেড়ে যায়, তাই তারা ছটফট করতে চায়। অর্থাৎ তাদের আন্তরাণবিক যে স্পেস বা গ্যাপিংটা সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ দুটো অণুর মধ্যে যে দূরত্বটা সেটা বাড়ে, অর্থাৎ তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা কমে যায়। সেই কারণের জন্য পদার্থগুলো তাপ দিলে তাদের অণুগুলো বেশি করে জায়গা দরকার হয়, তাই তারা প্রসারিত হয়। বা কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের এই প্রসারণটা আমাদের তিন ধরনের। কারণ কঠিন পদার্থে আমরা জানি যে দৈর্ঘ্য এবং আছে, আবার ক্ষেত্রফল আছে, আর আয়তনে আছে। তাই কঠিন পদার্থের ক্ষেত্রে এই তাপীয় প্রসারণটা তিন ধরনের: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। পদার্থের বা সলিডের আমাদের দৈর্ঘ্য প্রসারণ কেন ঘটে দেখো, আমাদের একটা এখানে ছবিতে দেখানো হয়েছে যে একটা কঠিন পদার্থের ক্ষেত্রে যখন আমি তাপ দিচ্ছি বাইরে থেকে, তার উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়ার জন্য তার দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে। এবং এই যে কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ ঘটছে, সেটা আমরা বিভিন্ন বাস্তবের জীবনে প্রয়োগ দেখতে পাই। যেরকম দেখবে, রেলওয়ের ক্ষেত্রে দুটো আমাদের লাইনের মাঝখানে বা রেলওয়ে ট্র্যাকের মাঝখানে সামান্য গ্যাপ থাকে বা সামান্য ফাঁকা থাকে। তারপরে যখন লোহার ব্রিজ হয়, লোহার ব্রিজে একটা দিক ইটের সাথে ফিক্সড করা থাকলেও কিন্তু অন্য দিকটা একটা রেলিংয়ের ওপর, একটা রোলারের ওপরে বসানো থাকে। দুটো রোলার ওপরে বসানো থাকে, যাতে আমার তাপ বৃদ্ধি পেলে বা উষ্ণতা বৃদ্ধি পেলে এবং উষ্ণতাটা হ্রাস পেলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা দৈর্ঘ্য সংকুচিত হয় বা দৈর্ঘ্য কমে যায়, তাতে ব্রিজটা যাতে খুব ভালোভাবে সেটা আমাদের চলাচল করতে পারে বা এই প্রসারণ এবং সংকোচনের সাথে মানিয়ে নিতে পারে। তারপরে বাস্তব জীবনে আমরা আর একটা অ্যাপ্লিকেশন পাই, যে আমাদের যখন ধরো কোনো ধাতব মুখ, অর্থাৎ শিশির কোনো ধাতব মুখ বা টিফিন বক্সের কোনো ধাতব টিফিন বক্সের মুখ শক্ত হয়ে আটকে গেছে, তখন এটাকে যদি আমি হালকা গরম করে নিই, তাহলে মুখটা প্রসারিত হয়ে যায় এবং সহজে এটা খোলা যায়। আমরা এবার এই বিষয়গুলোকে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা আসব যে এই যে রেল লাইনের ট্র্যাকের মাঝখানে ফাঁকা থাকে কেন। তোমরা দেখেছো যে যে রেল লাইনগুলো হয় তাদের মাঝখানে অল্প অল্প করে ফাঁকা থাকে। কেন থাকে? কারণটা হলো যে সারাদিন সূর্যের তাপে এবং যখন ট্রেন লাইনের উপর দিয়ে যায় তখন প্রচণ্ড ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, তাতে আমাদের যে লাইনগুলো, সেটা ধাতব লাইনগুলো প্রসারিত হয়ে যায়। এবার প্রসারণের জন্য যদি জায়গা না দেওয়া হয়, তাহলে লাইনটা বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটবে। সেই কারণের জন্য আমাদের রেলের যে লাইনগুলো সেখানে সামান্য ফাঁক থাকে। এবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমরা বাস্তবে প্রয়োগ দেখব, সেটা হচ্ছে দ্বিধাতব পাত, ইংরেজিতে যেটার নাম হচ্ছে বাইমেটালিক স্ট্রিপ। বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত দুটো ভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়। প্রাথমিকভাবে দুটো ভিন্ন ধাতুকে নিয়ে একই উষ্ণতায় দুটো সোজা ভিন্ন ধাতুকে রিভেটের মাধ্যমে যুক্ত করা হয়। তোমরা উপরে ছবিটা দেখো যে রিভেটের মাধ্যমে দুটো ভিন্ন ধাতুকে যুক্ত করা হয়েছে। যে উষ্ণতায় তাদেরকে যুক্ত করা হবে সেই উষ্ণতায় তারা স্ট্রেট বা সোজা হয়ে থাকবে। এখানটায় দেখো আমাদের যে গ্রে কালারের যে মেটালিক স্ট্রিপটা আছে, সেটাতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, আর যেটা হালকা সবুজ কালারের তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম। এবার এই যে বাইমেটালিক স্ট্রিপ, এটা দিয়ে বিভিন্ন গিজার, ইলেকট্রিক কেটেল, তারপরে আমাদের যে রেফ্রিজারেটর, এগুলোতে অটো কাট হিসাবে এটা ব্যবহৃত হয়। ধর শীতকালে তোমরা জানো যে আমরা গিজারে যখন স্নান করি তখন গিজারের জল যদি প্রচণ্ড গরম হয়ে যায়, তখন গিজার অটোমেটিক তার ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেয়, তো অটো কাট হয়ে যায়।
এবার সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। ধরো নর্মাল টেম্পারেচারে যখন আমাদের বায়োমেটালিক স্ট্রিপটা তৈরি করলো তখন সেটা সোজা আছে, এবং সেটা দেখো ইলেকট্রিক কানেকশনটা খুব ভালোভাবে এখানে রয়েছে, নিশ্চয়ই সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দেখো এখানটা ইলেকট্রিক কানেকশনটা খুব ভালোভাবে এখানটা ইলেকট্রিক কানেকশনটা রয়েছে। এইবারে যখন আমাদের উষ্ণতা বাড়ছে তখন কি হচ্ছে, বাইমেটালিক স্ট্রিপটা ক্রমশ বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে? উপরের দিকে যে ধাতুটা আছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি এবং নিচের ধাতুটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম। তারপরে উপরের ধাতুটা বেশি বেঁকে যাচ্ছে আর নিচের ধাতুটা কম বাঁকছে। তার ফলে আমাদের কি হবে, ওপরটা এবং এই যে মেটালিক স্ট্রিপটা সেটা বেঁকে গেল এবং অটো কাট হয়ে গেল। দেখো এখান মাঝের জায়গাটা ফাঁকা, গ্যাপ হয়ে গেল। যেহেতু মাঝের জায়গাটা ফাঁকা, তার ফলে তখন ইলেকট্রিক যে ফ্লো বা আমাদের কারেন্টের ফ্লো সেটা বন্ধ হয়ে গেল এবং গিজারটা অফ হয়ে গেল। এইভাবে আমরা গিজারকে বেশি আমরা গিজারের জলের টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারি। এবার যখন আবার গিজারের জল ঠান্ডা হয়ে যাবে তখন বায়োমেটালিক স্ট্রিপটা আবার সোজা হয়ে যাবে নিজের থেকেই, তখন আবার কানেকশন অন হয়ে যাবে বা চালু হয়ে যাবে। এইভাবে আমরা ভেতরের যে জলের টেম্পারেচারটা সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক একই রকমভাবে রেফ্রিজারেটরেও এইভাবে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মানে বায়োমেটালিক স্ট্রিপটা ঠিক একটু উল্টোভাবে দিতে হবে, যাতে আমাদের কি হবে, তখন আমাদের এই যে কানেকশনটা দেখতে পাচ্ছ এই কানেকশনটা আমাদের ইলেকট্রিক কানেকশনটা তখন ওপর দিকে থাকবে, অর্থাৎ হায়ার যে মেটালিক স্ট্রিপ, হায়ার এ কোয়াফিসিয়েন্ট অফ মেটালিক স্ট্রিপ বা যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তার সাথে কানেক্ট থাকবে। এবার তার ফলে যখন রেফ্রিজারেটর বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কি হবে, বায়োমেটালিক স্ট্রিপটা এমনভাবে বাঁকবে যাতে যার আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের কম, সেটা কি হবে, সেটা আমাদের আমাদের ভেতর দিকে থাকবে এবং তার ফলে অটোমেটিক কানেকশন অফ হয়ে যাবে এবং রেফ্রিজারেটর টেম্পারেচারটাও আমাদের একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। অর্থাৎ খুব বেশিও ঠান্ডা হবে না, যতটা টেম্পারেচার আমাদের ঠান্ডা দরকার ততটাই ঠান্ডা থাকবে। এইভাবে আমরা বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে আমরা বিভিন্ন জিনিসে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের আমরা যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করতে পারি। এবার কোনো সলিড পদার্থের বা আমাদের কোনো ধাতব দণ্ডের ক্ষেত্রে আমাদের যে মোট দৈর্ঘ্য প্রসারণ হয় সেটা কিসের কিসের উপর নির্ভর করে? ধাতব দণ্ডটার প্রকৃতি, ধাতব দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতার বৃদ্ধির উপরে বা উষ্ণতার পরিবর্তনের উপরে। আমাদের এখানে যে আমাদের ফর্মুলাটা দেখতে পাচ্ছ যে ডেল্টা এল ইজ ইকুয়াল টু আলফা ইন্টু এল জিরো ডেল্টা টি। এখানে ডেল্টা এল হলো আমাদের দণ্ডটার দৈর্ঘ্যের প্রসারণ, আলফা হলো ওই যে ধাতব পদার্থটা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর এল জিরো হলো দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য, আর ডেল্টা টি হলো যতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছে সেটা। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার যে আমাদের তার যে সংজ্ঞা সেটা আমরা দিতে পারি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার সংজ্ঞা কি হবে, যে প্রতি একক দৈর্ঘ্যের জন্য প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, দণ্ডটা যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে সেটাই হচ্ছে দণ্ডের ওই পদার্থটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে সিজিএসএ পার ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএসএ পার ডিগ্রি ফারেনহাইট, আর এসআইতে হচ্ছে পার কেলভিন। এবার আমি যদি ফাইনাল বা অন্তিম আমি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি করব, যতটা উষ্ণতা বৃদ্ধি পেল তার সাথে প্রাথমিক যে দৈর্ঘ্য সেটাকে আমরা যোগ করব, যে দৈর্ঘ্যের যতটা বৃদ্ধি পেল ডেল্টা এল তার সাথে এল জিরোকে যদি যোগ করি তবে আমরা মোট যে দৈর্ঘ্য সেটা আমরা পাবো বা পরিবর্তিত যে দৈর্ঘ্য সেটা আমরা পাবো। এবার আমরা আসবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে। কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি পেলে তার যেরকম দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্ত হয় সেরকম প্রস্থত বৃদ্ধি প্রাপ্ত হয়, সেই কারণের জন্য ওই কঠিন পদার্থের যে ক্ষেত্রফল সেটাও বৃদ্ধি পায়। আমরা যেরকম এই ছবিটায় দেখতে পাচ্ছি যে
প্রথমে এই যে সবুজ যে অংশটা ছিল, বড় সবুজ অংশটা, সেটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্রের। তার প্রাথমিক যে আমাদের দৈর্ঘ্য সেটা L0, প্রাথমিক যে প্রস্থ সেটা হচ্ছে B0। এইবারে আমাদের যে উষ্ণতা বৃদ্ধি হলে এখানে ডেল্টা থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে, বা ডেল্টা টি দিয়েও তোমরা লিখতে পারো। উষ্ণতা বৃদ্ধি হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় ডেল্টা L0, আমাদের ক্ষেত্রফল বা আমাদের যে প্রস্থ সেটা বৃদ্ধি পায় ডেল্টা B0। তাহলে আমাদের ক্ষেত্রফলের যে বৃদ্ধি হয় সেটা হচ্ছে ছোট্ট সবুজ অংশটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি। এবার এই যে ছোট্ট সবুজ অংশটাই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি। এবার এই ক্ষেত্রফলের বৃদ্ধিটা যদি হয় সেটা আমরা কি করে বের করব? A1 মানে যে পরিবর্তিত ক্ষেত্রফল মাইনাস আমাদের প্রাথমিক যে ক্ষেত্রফল A0, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি যদি হয় তাহলে সেখানে আমাদের একই রকমভাবে আমাদের দৈর্ঘ্য প্রসারণের মতো ক্ষেত্রফলের প্রসারণ কার কার উপর নির্ভর করবে? পদার্থটার আমাদের যে নিজস্ব প্রকৃতি, অর্থাৎ আমাদের সেটা ডিনোট করবে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দ্বারা, এবং তার সাথে প্রাথমিক ক্ষেত্রফল A0 এবং উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি বা ডেল্টা থিটা তার দ্বারা। এখান থেকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার সংজ্ঞা যেটা পাবো সেটা হচ্ছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রের প্রসারণ ঘটবে সেটাই হচ্ছে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা আসব আয়তন প্রসারণের ক্ষেত্রে। আয়তন হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় তিন পদার্থের ক্ষেত্রে আছে। এখন যে আয়তন, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে এই যে একটা কঠিন বস্তু, তার প্রাথমিক যে আয়তন সেটা হচ্ছে V0, এবং সেখানে উষ্ণতা বাড়ানো হচ্ছে ডেল্টা টি। তাহলে আয়তন যেটা বাড়বে সেটা ডেল্টা ভি ইজুকাল টু আমাদের এটাকে আমার গামা V0 ইন্টু ডেল্টা টি। এবার আমাদের এখানে এই যে আমাদের আয়তন প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে পদার্থটার প্রকৃতি, যেটাকে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে এক্সপ্রেস করা হবে। এখানে বিটা লেখা হয়েছে, অ্যাকচুয়ালি এটা গামা হবে। তার সাথে হচ্ছে V0 প্রাথমিক যে আয়তন ইন্টু ডেল্টা টি, অর্থাৎ আমাদের উষ্ণতা বৃদ্ধি। ঠিক একইভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে পদার্থটি কি পরিমাণ আমাদের আয়তনের প্রসারণ ঘটবে, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আলফা সমান সমান বিটা বাই টু ইজুকাল টু গামা বাই থ্রি। এই প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই, ক্লাস 11-এ আছে। তোমরা যদি ক্লাস 11-এর সায়েন্স নিয়ে পড়ো তখন এই প্রমাণটা তোমাদের আমি করিয়ে দেব। আমাদের এই যে আলফা বিটা গামার মধ্যে, তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে হলো আলফা ইস টু বিটা ইস টু গামা হচ্ছে 1:2:3। তাহলে আমরা কি কি জানলাম এই চ্যাপ্টারে? যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ কি হবে? ডেল্টা এল ইজুকাল টু এল ইনিশিয়াল আলফা ইন্টু ডেল্টা টি। এল ইনিশিয়াল মানে প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতার বৃদ্ধি। ডেল্টা এ মানে ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্রের প্রসারণ ইজুকাল টু টু ইন্টু এ ইনিশিয়াল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। এ ইনিশিয়াল মানে প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। টু মানে হচ্ছে এখানে এ ইনিশিয়াল ইন্টু বিটা ইন্টু ডেল্টা টি হওয়ার কথা, আবার বিটা ইজুকাল টু টু আলফা যেহেতু ওই জন্য টু আলফা লেখা হয়েছে। আর আয়তন প্রসারণের ক্ষেত্রে ডেল্টা ভি ইজুকাল টু থ্রি ইন্টু ভি ইনিশিয়াল আলফা ইন্টু ডেল্টা টি। ভি ইনিশিয়াল মানে হচ্ছে হলো আমাদের প্রাথমিক আয়তন। আমরা জানি গামা ইজুকাল টু থ্রি আলফা, ওই জন্য গামা না লিখে এখানে থ্রি আলফা লেখা হয়েছে। এই হলো মোটামুটি আমাদের কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। এর পরের দিন আমি তোমাদেরকে তরল এর প্রসারণ, তাপীয় প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে এই পড়াগুলো ভালো করে তৈরি করো। আর সবাই ভালো থেকো। টাটা।